বড় ঘটনা ঘটে গেল, আজকে তো আসছেন, এই যে এতগুলো মানুষের কি ব্যবস্থা করবেন এক পরিবার কি দেখলেন? খুব দুঃখজনক একটা ব্যাপার, এরকম একটা সময় এমনি দেশে যা চাকরি অভাব তার মধ্যে যদি এরকম একটা দুর্ঘটনা যদি ঘটে যায়, যেখানে 400-500 যারা কাজ করেন তারা তাদের চাকরি রাতারাতি হারিয়ে ফেলে। তো কালকে সকাল থেকে আমি এটা নিয়ে দিদির সঙ্গে আলোচনা করছিলাম যে এটা কীভাবে করাইতে পারি, এবং দিদি সঙ্গে সঙ্গে নির্দেশ দেন যে যারা যারা এখানে চাকরি করছিলেন আর কি তাদেরকে প্রত্যেক মাসে 2,500 টাকা করে দেওয়া হবে। সেই লিস্টটা আমাদের কাছে রাত্র অবধি 250 জন ছিল যারা ডাইরেক্ট এমপ্লয়ি, তাদেরকে প্রত্যেক মাসে মার্চ মাস থেকে 2,500 টাকা করে দেওয়া হবে যতদিন না ফ্যাক্টরিটা শুরু হয়। এবার আমাদের চেষ্টা যেন 6 মাসের মধ্যে যেন ফ্যাক্টরিটা শুরু করতে পারি, যার জন্য যত রকমভাবে প্রশাসনভাবে নিয়ম মেনে কীভাবে করা যেতে পারে সেই ফ্যাক্টরিটাকে তাদের দাঁড় করাতে হবে, যারা যারা কাজ করতে তারা যেন আবার নিয়মিতভাবে কাজ করতে পারে। দমকল দেরিতে যাওয়ার অভিযোগ উঠেছে। রাত্রে 2:30টার সময় আগুনটা লেগেছে যতদূর আমার কাছে খবর, এবং কালকে আমার সুদীপদার সাথে কথা হচ্ছে, সুদীপ বোস যিনি দমকল মন্ত্রী তার সঙ্গে কথা হয়েছে, এবং তিনি আমাকে বলেছেন যে যখন আমার কাছে ফোনটা আমার ডিপার্টমেন্টে ফোনটা এসছে তার 8 ঘন্টার মধ্যেই দমকল পৌঁছে গেছে, এবং আগুনটা যা ভয়ানক ছিল এখনও আগুনটা লেগে আছে। এখনও 4টে দমকল ইঞ্জিনিয়ার সারাক্ষণ 24 ঘন্টা ধরে মোর দ্যান 24 আওয়ার্স এখন কাজ চলে যাচ্ছে আগুনটা নেভানোর জন্য। যে এটা নিয়ে রাজনীতি করে লাভ নেই, আমরা মানুষের পাশে আছি। সব জিনিস নিয়ে যদি ভোটের বাজার সবাই যদি রাজনীতি করতে শুরু করে এটা তো রাজনীতি মানুষ কীভাবে ভালো থাকবে এই কঠিন সময় সেটা মানে তীব্রভাবে কটাক্ষ করেছে দেরি করে আসার জন্য, বা ওই মানুষের সমস্ত দায়ভার নিতে হবে, স্থায়ী সমাধান করতে হবে, এই টাকা দিয়ে দিন এই বিষয়টাই প্রশ্ন। হিরণগির লাভটা কী? হিরণ গেছে, আমি আরেকটা আমি যাই নাকি ছবি তোলার জন্য, আমি বলুন যে কালকে হিরণগির চেষ্টা করে কেন্দ্র সরকার তো না শুধু আমাকে নিয়ে উচ্চবাচ্য কথা বলে এলো, রাজ্য সরকারকে নিয়ে উচ্চবাচ্য কথা বাদ বাকি কিছুই করেনি আমার যতদূর মনে হয়। আপনাদের সামনে কিছু আমার বক্তব্য হচ্ছে যে আমি গেলাম, দেব এখান থেকে দুটা সাংসদ সে আবার প্রতিদ্বন্দ্বী করবে, তাকে কিছু একটা বললো, দমকল মন্ত্রীকে একটা কিছু বললো, এবং অনেক কিছু বললো, কিন্তু কী কাজটা করলাম একটা কথা বলবো। আমরা এটা এমন একটা সময় যেখানে হাজারখানেক মানুষ ডাইরেক্ট ইনডাইরেক্ট তাদের চাকরি হারিয়েছে, এবং আমার মনে হয় ওনার তো দল শক্তভাবে কেন্দ্র সরকারে আছে। আমার মনে হয় কি দুটো আমারই ইন্ডাস্ট্রি, মানে আমারই অভিনেতা বন্ধু দুজন যদি একই ইন্ডাস্ট্রির যদি একটা ঘাটালে হয়, আমি রাজ্য সরকার থেকে আজকে হেল্প নিয়ে এলাম, আজকে তো 2,500 টাকা করে প্রত্যেক মাসে, এবং ফ্যাক্টরিটা কীভাবে 6 মাসের মধ্যে শুরু করতে হবে সেটা দিদির সঙ্গে কথা বলে সেই টাকাগুলোর লিস্টগুলো চলে গেছে। আমার বক্তব্য হচ্ছে উনিও তো কেন্দ্র সরকারের একজন করে, উনি কি নিয়েছেন কেন্দ্র সরকার থেকে এই প্রশ্নটা করতে পারি না। রাজ্য সরকারের কাছে কতটুকুই বা টাকা আছে, কেন্দ্র সরকারের কাছে তো প্রচুর টাকা আছে। সে তো সেই জায়গা থেকে তো বলতে পারতো ঠিক আছে আমি দেখছি দেব যদি নাই বা আসুক আমি আছি, আমি ফোন করছি, আমি এই ফ্যাক্টরি কীভাবে করতে হবে দ্রুত যেন শুরু করতে হবে। একটাও কি কথা বলেছি? রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে এখন যে কীভাবে আমি অন্যকে ছোটো করবো, কীভাবে আগে চোর তকমাটা দিয়ে দেবো, প্রমাণ হোক বা না হোক সেটা পরে দেখা করবো। আমি 10 বছর ধরে ঘাটালে সেই শান্তির বার্তাটা দিয়ে এসেছি। আমার মুখে তোমরা অনেকেই আমাকে 10 বছর ধরে চেনে, আমি এমন কোনো উচ্চবাচ্য কথা বলিনি যে বিরোধী দল নেতা বা তাদের কর্মীদেরকে আমি ছোটো বলেছি, এবং এমন কোনো জায়গা আমি যেখানে আমার দলের মনে হয়েছে খারাপ হয়েছে সেইখানেও গিয়ে কথা বলেছি। মানে মিঠুন চক্রবর্তী নিয়ে যখন ঝামেলাটা হলো তখনও আমি লড়াই করেছি আমার দলের সাথে। তো আমার কাছে হচ্ছে মানুষকে কীভাবে ভালো রাখা যায়। আমি প্রথম বলেছিলাম গোপুরের সবাই ভালো আছি, আপনারা প্লিজ লড়বেন। আমি এখনও সেই মানুষটাই আবার লড়ছি, আমি সেই মানসিকতা নিয়েই লড়তে এসেছি যে আমার কাজ হচ্ছে মানুষকে ভালো রাখা, মানুষকে শান্তিতে রাখা, নয় কে উচ্চবাচ্য কথা বলে কর্মীদের মধ্যে লড়াই শুরু করে দেওয়া। ঘাটাল খুব শান্তিপূর্ণ একটা জায়গা, শিক্ষিত মানুষের জায়গা, প্রচণ্ডভাবে মানুষ এখানে ভালো শান্তিতে থাকতে ভালোবাসে। সেই জায়গাটাকে আমি যেই আসুন না কেন প্রতিদ্বন্দ্বিতা করি, কারণ ইলেকশনে যে যত বেশি চিৎকার করবে তার কথা বেশি দূর পৌঁছয়। আমি চিৎকার করতে ভালোবাসি না, আমি কাজ করে শান্তি থাকতে ভালোবাসি। আমার মনে হয় কি ঘাটালে 10 বছরে আমি আপ্রাণ চেষ্টা করেছি যে ঘাটালের প্রদূষণটা যেন কেউ কথাবার্তা দিয়ে নষ্ট না করে। আমার মনে হয় কি ঘাটালে মানুষ খুব সহজ সরল, মানুষের কাছে যান, আপনি কি করবেন, আপনার দল কি করবেন সেটা বললেই মানুষ এমনি দুহাত তুলে আশীর্বাদ করবে। একটা কথা 2.5 বছর ধরে একই কথা বলে যাচ্ছেন যে দেব চুরি করেছে, গুরু চুরি করেছে, আমি তো এখানে দাঁড়িয়ে আছি, আমি হাসতে হাসতে ইডি অফিসে গেছি, হাসতে হাসতে বেরিয়েছি, একটা প্রমাণ নেই কারোর কাছে, কিন্তু উনি বলে যাচ্ছেন এইটা আমি এটা রাজনীতির নিয়ম।
আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাইছি, 41টা সিটে কি হবে আমি জানি না, 42 নম্বর সিটে ঘাটাল, এটা 32 নম্বর, সেখানে শান্তিপূর্ণভাবে ইলেকশনটা হবে এবং মানুষ সম্মান পাবে, যেই আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে সেও সম্মান পাবে। এইখানে আমরা ওই লড়াইটা করি না, লাস্ট 10 বছর ধরে আপনারা সবাই জানেন। এইখানে কিভাবে সম্মান পেতে হয় মানুষ জানে, কিভাবে কাজ করতে হয় মানুষ জানে, কে কাজ করেছে মানুষ জানে। আজকে আমি পাঁচটা দিয়ে ঘাটালে আসছিলাম, আমার কি ভালো লাগলো, রাস্তাটা কি সুন্দর তৈরি হয়ে গেছে। আমি সেই মানুষটা ছিলাম, ফেসবুকে আমি সরি বলেছিলাম যখন দত্ত মার্কা আমাকে ট্যাগ করে কেউ টুইট করেছিল কে ঘাটালে এত দত্ত, আমি সরি বলেছিলাম। আমি বলেছি আমি চেষ্টা করছি, 6 মাসের মধ্যে কেন্দ্র সরকারকে গডকারিজিকে আমি চিঠি পাঠিয়ে উনি অ্যাকসেপ্ট করেছেন এবং আজকে ঘাটালে এই রাস্তাটা তৈরি হয়ে গেছে। এটা তো আপনারা জানেন, ঘাটালের মানুষ অন্তত, আমি হয়তো চিৎকার করি না, আমি হয়তো বলি না আমি কি কাজ করেছি। তাহলে কি এবারে নির্বাচনে দেব জেতার পরে ঘাটাল মাস্টার প্ল্যান হবেই? আমি জিতি বা হারি, ঘাটাল মাস্টার প্ল্যান হবে, কারণ নাহলে আমি রাজনীতি করতাম। দাদা এখানে হিরণের হিরণ কেন এই ধরনের কথা বলে, কি মনে ব্যক্তিগত কোনো আমার মনে সেইটা তো হিরণ বলবে। আমার প্রায় সময় প্রতিটা সভায় প্রতিটা মঞ্চে আমার মনে হয় কি উনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আমার বাবা মার চেয়ে বেশি ভালোবাসেন, তো সেই জন্য আমার নামটা বেশি নেন। তো আমার মনে হয় এটা ভালোবাসাই একটা রূপ, তো আমি এটাকে ভালোবাসা হিসেবে নিই। কারণ আমার মনে হয় কি উনি ভাবেন কি আমাকে যত ভুলভাল বলবে, যত বলবে তো ওনার বন্ধুত্বটা অনেক বাড়বে। আমি আবার বলছি, বাকি 41টা কেন্দ্রে কি আমি জানি না, 42 নম্বর এই 42 নম্বর সিটটা বা 32 নম্বর সিটটা ঘাটালটা এখানে এইভাবে চলে। দাদা এবার এইটা কিন্তু প্রচারের হাতিয়ার করছে বিজেপি, এই দুর্ঘটনাটা তৃণমূল কি এটাকে প্রচারের হাতিয়ার করবে লোকসভা নির্বাচন? রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে না, এটাকে হত্যার বলে শব্দটাকে ইউজ করা হচ্ছে। মানুষ শান্তিতে যেন আজকে রাত্রে ঘুমায় সেই দায়িত্ব আমার, কিভাবে অশান্তি করে আরো 2 মাস এটাকে ইতিহাস করবো সেটা দায়িত্ব আমার নয়। কিন্তু এটা জনপ্রতিনিধি কি হ্যাং গেছে সরিয়ে নাও না। জনপ্রতিনিধির কাজ হচ্ছে মানুষকে শান্তিতে ঘুমোনো, মানুষ যেন নির্ভয় ঘুমোতে পারে, মানুষ যেন এইটা পাইকে। আমার এই যে আমার চাকরিটা চলে গেল আগুন লাগার জন্য, তার জন্য আমার সংসারে কি হবে, আমার বাচ্চাদের স্কুলে পড়ছে, বা আমি দিন খাই, সেটা কি করব, সেইটা যেন আমরা জনপ্রতিনিধি সে যেই দলই হোক না কেন তার কাজ হচ্ছে তাই সেটা সুনিশ্চিত করা, মানুষ যেন ভালো হয়। আমি সেটাই করতে এসেছি, আমি সেটা বিশ্বাস করি, 10 বছর ধরে বিশ্বাস করে এসেছি, এখন সেটার জন্যই সেটাকেই বিশ্বাস করি। দাদা হিরণ একটা কথা বলেছে, কেন্দ্রীয় প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বরাদ্দ করে দিয়েছে, টাকা ক্লিয়ারেন্স দিয়েছে, কিন্তু কেন্দ্রীয় প্রকল্প থেকে কাটমানি নেওয়া যাবে না, তাই ঘাটাল মাস্টার প্ল্যান আটকে আছে, দেবও করতে পারবে না এই মাস্টার প্ল্যান। একদম কোট আনকোট ভার্সন। এর জন্য একটু পড়াশোনা সবাই দরকার, মানুষের জনপ্রতিনিধি একটু পড়াশোনা করে আসাটা সত্যি খুব দরকার। এই কারণে দরকার, আমার ডিসেম্বর মাসের চিঠি ছিল আরটিআই প্রথমে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কি একটা টাকাও দেন, কিন্তু আমি বলছি তাদের সরকার কেন্দ্র সরকার বলছে সেখান থেকে নাকি উনি বলেছেন 800 কোটি টাকা নাকি স্যাংশন আগে দেব নাকি কাটমারির জন্য আটকে রেখেছে। এটা কে বলতে পারে? সুস্থ মানুষই বলতে পারে। আমার মনে হয় কি একটু পড়াশোনা করে আসা উচিত জনপ্রতিনিধির, আমারও পড়াশোনা করে আসা উচিত। আমি কিছু একটা ভুলভাল বলবো তার আগে আমার নিজের ভাবা উচিত কি আমি কি বলতে চাইছি, কারণ একবার কথা বেরিয়ে গেলে সেটা ফেরত আসবে না। এবং আমি যদি 18 লক্ষ মানুষের যদি রিপ্রেজেন্টেটিভ যদি সাংসদ 18 লক্ষ মানুষের, তো এখানে শিক্ষিত মানুষরা বাস করে, আপনি কি বলছেন সেটা সবাই শুনছে, আর মিথ্যে কথাকে আপনি নির্ভয়ে বলে যাচ্ছেন, যা ইচ্ছে তাই বলছেন, সেটা মানুষ দেখছে, বুঝতে পারছে। এইবারে যারা এটাকে বিশ্বাস করেন তাদেরকে একটাই কথা বলি, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একটা টাকাও কেন্দ্র সরকার স্যাংশন করেনি, বরং বসেছিল ফাইলটা। আমরা বারে গিয়ে মিটিং করেছি, আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম, এটা আপনারা সবাই জানেন, এটা নতুন করে বলার কিছুই নেই। আমি ফেরত এসছি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, কারণ আমি চাই কি আমি থাকি বা না থাকি, কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন সম্ভব। আমি জিত হার নিয়ে আমার মনে হয় আমি সেই জায়গাতে উঠতে চলে গেছি। আমি যখন সাংসদে যে লাস্ট বক্তৃতা দিয়েছিলাম যে হার জিত নিয়ে আর দেব এটা নিয়ে ভাবছেন, আমার কাছে সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানটা সত্যি হতে চলেছে। এবং সময় বলবে রাজনীতির মধ্যে এমন একটা জায়গায় আমরা সবাই চলে গেছি, কেউ কাউকে বিশ্বাস করে, এটাও সত্যি, এটা কারো দোষও নয়। কোনো মানুষ যদি কোনো ভোটার যদি ভাবে কি এটা ওই 15 লাখ টাকার মতন অ্যাকাউন্টে সবাই চলে আসবে, তারপর ইলেকশন যেটা আমি কেউ কিছু বললো না। আমি দায়িত্ব নিয়ে বলছি 2026 আমি দলে নিয়ে প্রচার করুন, এবং যদি আমাদের দল 2026 আগে ঘাটাল মাস্টার প্ল্যান শুরু না করে তাহলে আমি বলবো যে তাহলে ভোট দেবেন। কিন্তু আমার পুরো বিশ্বাস দিদির উপরে এবং
এবং অভিষেকের উপরে তারা যেভাবে আমাকে কথা দিয়েছে, নিজে এসে মঞ্চে বলে গেছে, এবং এর মধ্যে সার্ভেও হয়ে গেছে। পার্থদা যখন উনি ইরিগেশন মিনিস্টার ছিলেন, এর মধ্যে এসে সার্ভে করে গেছেন। এত বড় মিথ্যে কথা দিদি আমাকে বললেন, আমাকে এবং ঘাটালে মানুষ নয়, বাংলার মানুষ আমাকে চেনে। আমি সত্যি কথাকে সত্যি কথা বলতে পছন্দ করি। আমার রাজনীতি থেকে সত্যি কিছু নেই। আমি যদি কিছু করে যেতে পারি মানুষের জন্য, আমি তাতেই ভালো। তার জন্য আমাকে জিততেও হবে। আমি বলবো কি আমি তাতেও হ্যাপি কি মানুষের জন্য কিছু করতে পারবো। আমার ওই লোভটা নেই কি আমি কাউন্সিলর, আমি এমএলএ, এরপর আমি ইউপিও হবো। আমার ওই লোভটা নেই। আমি তো দিদিকে এটাও বলেছি, আমি একটা দলের কর্মী হিসেবে কাজ করবো, আমার সিটও লাগবে, আমি প্রচারও করবো। আমার ভগবান আমাকে দিয়েছে, মানুষ আমাকে যথেষ্ট দিয়েছে, তার জন্য আলাদা করে পদ দিয়ে বসে থাকতো তার কোনো মানে নেই। বাট ওনারা আমাকে কনভিন্স করেছে, দিদি এবং অভিষেক। এবং আমি এটুকু বলতে চাই, ঘাটাল মাস্টার প্ল্যানটা দ্রুত কাজ শুরু হবে। ইটস এ লং প্রসেস। আমি এটাও বলি, এটা 1 বছরের প্রকল্প নয়। আমরা যখন এটা নিয়ে বসেছিলাম, এটা 3-4 বছরের প্রকল্প। নতুন নদী কাটতে হবে, বা পাওয়ার প্ল্যান্ট বানাতে হবে, তারপরে ড্যাম বানাতে হবে। সেক্ষেত্রে অনেকগুলো প্রসেস, রোড ম্যাপটা শুরু হয়ে গেছে। এবং আমার মনে হয় কি, আবার এটাও সত্যি কি ইলেকশন সময় সবাই এত বেশি কথা বলে না, এত বেশি মিথ্যে কথা বলে ভোটটা নিয়ে চলে যায়, সেখানে যে সত্যি কথাগুলো সেগুলো তখন মিথ্যে মনে হয়। কিন্তু এইটুকু বলবো যে যারা আমাকে চেনে, যারা আমাকে বিশ্বাস করে, বা যারা দিদিকে বিশ্বাস করে, বিশ্বাস রাখুন 2024-এর নির্বাচনের পর ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা শুরু হবে। যদি আপনাদের মনে যদি 1% ডাউট থাকে, 2 বছর পরে 2026 আপনারা জানান আপনাদের কি কোন সরকারকে দাদা এত বড় কথা বলে তাদের এবারে ভোটের প্রচারের মূল বক্তব্য বা মূল স্লোগান কি? কিছুই না, মানুষ যেন শান্তিতে থাকতে পারে, মানুষ যেন ভালো থাকে, সেটাই আমার মনে হয়। এটাই আমাদের জনপ্রতিনিধির চেষ্টা করছে। দাদা, আপনি প্রথম যখন সংসদ পদে দাঁড়িয়েছিলেন, সেই সময় একটা সিনেমা দিয়ে তখন সিনেমা শুটিং চলছিল। এখন যে ভোটে দাঁড়িয়ে যাচ্ছে, এখন সিনেমা শুটিং চলছে, সময়টা বের করবেন কীভাবে ভোটের প্রচারে? আমার মনে হয় কি, যখন আমি প্রথমবার 2014-তে দাঁড়িয়েছিলাম, তখন আমাকে লোকে বলেছিল তোর ক্যারিয়ার শেষ, এই পলিটিক্সে জয়েন করেছি, তোর ক্যারিয়ার শেষ। এবং আমার বাড়িতে এসে বড় বড় লোকেরা বলে গেছিলো, এবং আমার তারপরে ছবিটা ফ্লপও হয়েছিল। কিন্তু 2019-এ আমাকে দেখে অনেকগুলো সেলিব্রিটি সব কটা পার্টিতে জয়েন করেছে। আমার দল হোক, অন্য দল হোক, সেই হোক, সব ভেবেছে কেন পলিটিক্সে থাকার পরেও রাজনীতি করা যেতে পারে। 2024 এখন বড় কথা বলতে নেই, সরি, আমার ক্ষমা করবেন। আমি দুটোকেই ব্যালেন্স করে চলছি। যখনই ঘাটালে বন্যা হয়, লোকে বলে আমি ছবি তুলতে আসি, কিন্তু ঘাটালে মানুষ জানে আমি কী করতে আসি, আমি কেন ফেরত এসেছি এটাও ঘাটালে মানুষ চায়। এটা নিয়ে আলাদা করে বলতে হবে। কোভিডের মধ্যে কোন সাংসদকে কোথায় দেখা গেছে আমি জানি না, কিন্তু ঘাটালে কিন্তু বেগ পড়েছিল। ঘাটালে মানুষকে কোন রাজ্যে আটকেছিল, নেপালে আটকেছিল, কাশ্মীরে আটকেছিল, সেখানে দায়িত্ব নিয়ে আমি বসে থেকে সবাইকে বাড়ি ফেরানোর চেষ্টা করেছি। আমি একা কিছু করিনি, অফকোর্স আমার দলের কর্মীরা আছে, অনেক সহযোগিতা পেয়েছি, কেন্দ্র সরকার আমাকে সহযোগিতা করেছে। আমার এখনও মনে আছে, মিস্টার পুরী তখন আমাদের এভিয়েশন মিনিস্টার ছিলেন, তাকে প্রত্যেক দিন মেইল করতাম যে আমার এই ফ্লাইটটা এখানে, আমার এত লোক আটকে আছে, ঘাটালে মানুষ এখানে আটকে আছে, ওইখানে আটকে, এই দেশে আটকে আছে, নিয়ে এসেছি। আমাদের ঘাটাল হসপিটালে অক্সিজেন ছিল না। আজকে অনেক লোক অনেক কথা বলবে, আগে সিলিন্ডার দিয়ে অক্সিজেন করা হতো, কোভিডের পর আমি ডিসাইড করলাম এইটা বলে উই হ্যাভ এ অক্সিজেন প্ল্যান্ট ওভার, মানে আর সিলিন্ডার দিয়ে অক্সিজেন দিতে হয় না, প্রত্যেকটা বেডের কাছে পাইপ আছে, অক্সিজেন পাইপ আছে। আইসিইউ বাড়ানো হয়েছে, এইচডিও বাড়ানো হয়েছে। এবং আমার মনে হয় কি, রেমডিসিভির বলে যে মেডিসিনটা, কোভিড টেস্ট আগে এখানে হতো না, ল্যাব টেস্ট কলকাতায় হতো, সেই টেস্ট আমরা মিদনাপুরে ওপেন করেছিলাম। কোভিডের সময় মনে হয় তো মানুষ জনপ্রতিনিধির পরিচয় হচ্ছে যখন তার এরিয়ার লোকেরা যখন খুব কষ্টের মধ্যে থাকে, তাকে দেখা যাচ্ছে কি না। এবারে ঘাটালে মানুষ ডিসাইড করতো। আমি তাহলে আজ থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন, কিন্তু বিরোধীরা একটা বিষয় বলছে যে তারা হাতিয়ার করছে ঘাটালের গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূলে, এটা নাকি একটা বড় ফ্যাক্টর হবে যার জন্য দেব হারবে নিশ্চিতভাবে। কয়েকজন নেতার নামও তারা তুলে আনছে, সংগঠন ভার্সেস দেব। আজকে একটু পরেই থাকবে দেখতেই পাবে। দেখুন, আমার কথা হচ্ছে, আমাদের দলের অস্ত্র হচ্ছে আমাদের সংগঠন এবং আমাদের নেতারা এবং আমাদের বুথ লেভেলের কর্মীরা, এবং তারা যতদিন আছে আমাদের কারোর ভয় নেই। শুধু ঘাটালে বলবো না, আমার মনে হয় 42টা কেন্দ্রতে আমাদের কর্মীরা যেভাবে মাথা তুলে কাজ করে, মানুষের কাছে পৌঁছয়, ঘরে ঘরে যেভাবে ভর্তি করে ক্যাম্পেইন করে, সেইটা আমার মনে হয় না বাংলায় এখন অন্য কোনো দলে সেই সংগঠন আছে। তো আমার গর্ব হচ্ছে আমাদের সংগঠন, আমাদের গর্ব হচ্ছে আমাদের দলের কর্মীরা, আমাদের দলের নেতারা। এবং আমি সত্যি রাজনীতি বুঝি না, এখনও যে 2014 যে মানুষটা ছিলাম এখনও সেইটাই রয়েছে। এখন ওনারাই আমাকে শেখান, ওনারাই আমাকে বোঝান, এবং
কিভাবে কাজ করতে হবে এনারাই আমাকে শেখান। যার নাম বললে শঙ্করদলি বলো বা মানুষদা বলো বা যে বড় নেতারা আছেন তারা সবাই আমার ইনফ্যাক্ট মানুষ যেন ভালো থাকে আমাদের সবারই চেষ্টা। একাধিকবার কল রেকর্ডও তো ভাইরাল হচ্ছে না দেবদা একটা ছোট্ট প্রশ্ন রসিক প্রশ্ন ঠিক আছে যেটা দেব আজকে হাত মেলাতে গিয়ে হাতে চোট পেয়েছে, ঠিক আছে, প্রথম প্রচারে এসে একটা দুর্ঘটনায় দেব দেখতে এসে আজকে হাতে চোট পেয়েছে দেব, সেই বিষয়ে কি বলবেন? আমার মনে হয় আমার এটা ভালোবাসা, এটা মানুষ তোমাকে কাছ থেকে দেখতে চায়, মানুষ তোমাকে কাছ থেকে ছুটতে চায়। বুঝতে পারছি আমরা একটা যেখানে গেছিলাম সেখানে আগুন লেগে গেল, মানুষের কষ্টে থাকার কথা, সেইখানে যেভাবে উচ্ছ্বাস তাদের মধ্যে ছিল এবং তারা যেভাবে বিশ্বাস করেছে না এই ছেলেটাকে বিশ্বাস করা যেতে পারে। এবং আমার কালকের মধ্যে আজকে অনেক জায়গায় টাকা ঢুকতে শুরু করে দিয়েছে, যে 2,500 টাকা করে দেওয়া হবে সেই লিস্টটা তৈরি করা যেমন মনে হয় এনজিওর সঙ্গে মিটে গেছে, সেই লিস্টটা তৈরি হয়ে গেছে। তো আমার মনে হয় মানুষ ভালোবাসে এবং ভালোবাসার চেয়ে বড় পাওয়ার পৃথিবীতে কিছু নেই, এটা আমি সবাইকে বলতে চাই। মানে কাউকে চোর বলে কাউকে এইটা আমার মনে হয় এটা নিয়ে 1% কিছু লাভ হবে। ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র, আর আমার 10 বছরের রাজনীতি আমার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আমার ভালোবাসা, মানুষের প্রতি মানুষের ভালোবাসা। হাতে লাগাতে তো অনেকটাই দাদা। সেটা হচ্ছে